প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলে আগামী মাসেই জুলাই সনদ। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ শুনানি 25 জুন। সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেহরানে মার্কিন হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রাষ্ট্র সংস্কারের গতকালের আলোচনা থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। তবে দ্রুত আলোচনা শেষ করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জুলাই মাসে জুলাই সনদ তৈরি করা সম্ভব। আজকের আলোচনার ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা গতকালের অমীমাংসিত বিষয় থেকে আমরা আলোচনাটা শুরু করব। সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। আমাদের হাতে সময় তো স্বল্প, আসলে প্রকৃতপক্ষে খুবই স্বল্প সময়, কারণ আমরা জুলাই মাসের মধ্যেই এইটার একটা চূড়ান্ত পরিণতি জায়গায় যেতে হবে, একটি জাতীয় সনদ তৈরি করতে হবে। তো সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আন্তরিকতা এতদিন আমরা যেভাবে পেয়েছি, আমরা আশা করছি যে এটা অব্যাহত থাকবে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের বিরতিতে এখন সাংবাদিকদের ব্রিফ করা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি ফরেন সার্ভিস একাডেমিতে। এবং জেলা পরিষদের যে সমন্বয়, এইটার বিষয়ে আসলে আরেকটা কথা হয়েছে। সেখানে আসলে 76 জন তাহলে যুক্ত হবেন, 64 + 12, এই 76 মিলে 576 জন। আর আরেকটা প্রস্তাব হচ্ছে একেবারে তলা পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া এবং এটা 70,000 করা। ফলে এই তিনটা প্রস্তাব আসলে এখানে আছে। এই জায়গা থেকে ধরেন একটা বড় অংশ আসলে এই প্রথম 500 জনের যে প্রস্তাব, সেই 500 জনের বিষয়ে সাধারণভাবে 22 জুন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হতে যাওয়া সম্মেলনে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বক্তব্য আরও জোরালো করে তুলে ধরা হবে। ওই দিন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে আশা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এনএক্স কোর্ট বিল্ডিং এর পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিং এ বারের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি এজলাস স্থানান্তর করা হবে। এসব এজলাস স্থানান্তরের কাজ চলছে বলেও জানান প্রধান বিচারপতি। আগামী 22 জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে বলে জানান তিনি। সেখানে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের বিষয়টি গুরুত্ব পাবে। সে বিষয়ে 22 জুন বিস্তারিত জানাবেন প্রধান বিচারপতি। প্রত্যাশা অনেক রয়েছে এবং আপনারা তো আমন্ত্রিত। আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। 1850 জনের গুমের অভিযোগের মধ্যে 253 জনকে গুম করার অকাট্য প্রমাণ কমিশন পেয়েছে বলে জানান তিনি। এসব গুমে দেশের গোয়েন্দা বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানান কমিশন চেয়ারম্যান। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে। এতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল এলিট ফোর্স র্যাব। গুমের 1850টি অভিযোগের মধ্যে 253টির অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বাকিগুলো তদন্ত চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান। গুমের বিষয়ে তদন্ত করতে সারা দেশে 16টি গোপন বন্দিশালা পরিদর্শনের কথা জানান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। এখনো যারা পারপিটেটরস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনো ওদেরকে থ্রেট করতেছে এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে। তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো
ব্যাপার না, দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। আমরা ফাইনাল রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় স্বচ্ছতা বজায় রাখতে সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি 25 জুন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে শেখ হাসিনার এমন একটি রেকর্ড ছড়িয়ে পড়লে তা শেখ হাসিনা এবং গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের মধ্যকার কথোপকথন হিসেবে শনাক্ত করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার একাধিক নির্দেশনা থাকলেও তারা হাজির না হওয়ায় 3 জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। এরপরেও আসামিরা হাজির না হলে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এমিকাস কিউরি নিয়োগের ফলে মামলায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করে প্রসিকিউশন। এখানে একজন আসামি অপরজনকে বলছেন যে 227 জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মামলার তদন্তকারী কর্মকর্তাকেও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা অ্যাবসোলুটলি ট্রাইব্যুনালের ইখতিয়ারাধীন। ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। To ensure that the process is entirely fair. So it's not for me to say that the system is perfect. It will always be subject to continuing. আমি বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি। আমি নিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে, একই সাথে ন্যায় বিচার নিশ্চিত হয়। বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া 2টি গণহত্যার মামলা ও একটি গুণ সংক্রান্ত মামলা চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি কর্মকর্তারা জানান, ডক্টর শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে আজই আদালতে তোলা হবে। 2021 সালের জুলাইয়ে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর অধ্যাপনা করেছেন ডক্টর শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি। ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসী। সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনে তারা একত্রিত হন। আগে থেকে সেখানে অবস্থান করছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। তাদের সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। এ সময় আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। সব নাগরিক সুবিধা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন ক্রিস্টোফার ল্যান্ডো। এছাড়া বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর ডক্টর খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক শুল্ক নিয়ে দুদেশের মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা করেন। এবার ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। এক সপ্তাহে গড়ালো ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেরশেভায় সোরাকা হাসপাতাল সহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের 4টি স্থানে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছে 30 জন এবং স্বল্প আহত হয়েছে আরও 20 জন। অন্যদিকে ইরানের একটি জল পারমাণবিক চুল্লিতে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাসপাতালটির ছাদ ধসে পড়েছে। সোরোকা হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইরান যুদ্ধাপরাধ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সেখানে প্রচুর আহত সৈন্য চিকিৎসাধীন ছিলেন বলেও জানান তিনি। এছাড়া এইসব হামলায় হাসপাতালটির আশপাশের কয়েকটি বহুতল ভবনও ধসে পড়েছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ খোন্দাবের ভারী জল গবেষণা চুক্তির কাছে একটি এলাকা ইসরায়েল আক্রমণ চালিয়েছে। অবশ্য হামলার আগে স্থানটি খালি করায় তেজস্ক্রিয়তার কোনো ঝুঁকি নেই বলে আশ্বাস দিয়েছেন দেশটির কর্মকর্তারা। দুদেশের চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি কি করবেন তা কেউ জানে না। ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র বলে জানান তিনি। তবে ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ চলছে। চলমান এই সংঘাতে বৃহস্পতিবার ইরান থেকে অন্তত 110 জন ভারতীয়কে একটি বিমানে সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। মাদক কারবারিদের ধরতে পুলিশ সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন জীবন বাজি রেখে 3 জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে 9,500 পিস ইয়াবা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেট কার। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন অপরাধী ধরতে পুলিশের সক্ষমতা অনেক বেশি এবং অপরাধীদের মোকাবেলা করতে প্রয়োজনীয় অস্ত্র রয়েছে তাদের হাতে। আমগো পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে এবং 3 জনকে তারা ধরছে, মাদক উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের বিরতিতে এখন সাংবাদিকদের ব্রিফ করা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি ফরেন সার্ভিস একাডেমিতে। প্রস্তাব করেছি যে প্রস্তাবটি এখন চলছে সেটি না, আর হচ্ছে প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং মেট্রোপলিটন সরকারের প্রতিনিধি, এর মধ্য দিয়ে যে সংখ্যা দাঁড়াবে তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এটি বিবেচনায় নেওয়া হয়নি। এখন যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে উচ্চকক্ষ এখন পর্যন্ত সার্বজনীনভাবে সকলে একমত হননি, যদি উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ এই দুইটা বিষয়ে মোটামুটি এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে প্রধান দলগুলোর মধ্যে। কিন্তু অধিকাংশ দল এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের বাইরে যে জেলা সমন্বয় কাউন্সিল এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে ইনক্লুড করার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় থাকবো, কিন্তু একই সাথে এক্সটেন্ডেড ফর্মে যে দাবিটা আছে সেই দাবিটা আমরা করেছি। সেটি সংখ্যা 70,000 আনুমানিক বলা হচ্ছে সেটি, এবং গোপন ব্যালটের ভেতর দিয়ে হবে সেটা আপনারা শুনেছেন। 70 অনুচ্ছেদের ক্যারেকশনের কারণে সেটা একটা ভালো জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যমান যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, যেটা অতীতে হয়েছে এবং ব্যর্থ হয়েছে এবং সেটি অমর্যাদাকর হয়েছে, তার থেকে উত্তরণের প্রশ্নে সকলে আমরা একমত যে একটা পদ্ধতি বের করতে হবে যেটা সম্মানজনক, যেটি সকলের মতামত প্রতিফলন করবার একটা সুযোগ তৈরি হয়। সেই ক্ষেত্রে একটি অগ্রগতি হয়েছে। এটি আজকের সকালবেলা আলোচনার একটা ভালো দিক। আমরা আশা করছি বিকালে সেদিকে আরো ভালো কিছু আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এর কিছু অংশ দেখছিলাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী শিশু সহ আরো 13 জনকে, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 11 জন এবং সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী সহ 6 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়িতে 13 জনকে পুশিন করার পর তাদের আটক করে তানাক্কাপাড়া পাড়া কেন্দ্রে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে গত 7 মে থেকে জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে 159 জনকে বাংলাদেশে পুশিন করে ভারত। পুশিন হওয়া ব্যক্তিরা জানান তারা 12 বছর ধরে ভারতের মহারাষ্ট্রে বসবাস করে আসছেন। সেখানে তারা ইটভাটায় কাজ করতেন। গত 13 জুন তাদের মহারাষ্ট্র থেকে আটক করে চোখ হাত বেঁধে বিমানযোগে আগরতলায় আনা হয়।
পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়। এদিকে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে বুধবার রাত 2টার দিকে আবারও 11 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। ফেনী 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত এবং পুশিন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 4 নারী সহ 6 জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার রাতে সদর থানায় তাদের সোপর্দ করে বিজিবি। এরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানায় পুলিশ। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি অন্তত 10% কমবে, এমন দাবি করেছে এফবিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি করেন সংগঠনটির আহ্বায়ক জাকির হোসেন নয়ন। এফবিসিসিআই নির্বাচনে এবার সভাপতি ও সহসভাপতি পরিচালক পদে সরাসরি ভোটের বিধান চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির লিয়াজো কমিটির আহ্বায়ক আতিকুর রহমান। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে ওষুধ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আমদানি রপ্তানি সহ ব্যবসায়ীদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় এফবিসিসিআই নিরপেক্ষ ও সাহসী নেতৃত্ব নির্বাচনের দাবি জানান তারা। অনুষ্ঠানে জাকির হোসেন নয়নকে আসন্ন এফবিসিসিআই নির্বাচনের সভাপতি প্রার্থী ঘোষণা করে প্যানেল নির্বাচনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে আগামী মাসেই জুলাই সনদ। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি 25 জুন। সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেহরানে মার্কিন হামলার পরিকল্পনা, ট্রাম্পের অনুমোদন। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।